বাসায় বসে বসে এত বোরিং হচ্ছিলাম আর বাসায় বসে বসে সব বাইরের নিউজগুলো দেখে এতটাই খারাপ লাগছিল যে আমরা কি করব ভাবতেছিলাম। তো ভাবতে ভাবতে হঠাৎ করে আমরা চিন্তা করলাম যে আমরা কেন না নদীতে চলে যাই। বাসার পাশে এত সুন্দর নদী। তারপরে আমাদের একটা নৌকা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নদীর ভিতরে। তারপরে সারাদিন আমরা নদীতে বসে বসে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, কিন্তু মনটা তো কারোই ভালো নাই। দেশের পরিস্থিতি এতটাই খারাপ, এখন সবাই মোটামুটি ডিপ্রেশনে চলে যাচ্ছে দিন দিন। টিভিতে, অনলাইনে, ফেসবুকে ঢুকলেই সব জায়গায় চিন্তায় পড়ে যাই। তো এই চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্যই আমরা আসলে এই প্ল্যানটা করেছিলাম। আমাদের বাসায় আমার দেবর এবং আমার যা, এরা দুইজন আসছিল। তো আমরা 2 দিন ভালোই মাস্তি করতেছিলাম। তারপরে হঠাৎ করে কারফিউ জারি করলো। তো কারফিউ জারি করার পরে তো আমরা কোথাও বের হতে পারছিলাম না। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, আমরা সবাই জানি। তারপরে হচ্ছে আমরা চিন্তা করলাম যে আমরা একটা নৌকায় করে সবাই একটু ঘুরি, বা একটু নৌকায় করে বসে থাকলেও বাতাস লাগবে বা ভালো লাগবে, নদীর একটা মনোরম প্রকৃতি দেখলে হয়তো মনটা ভালো লাগবে। তো এরকম করে আমরা চিন্তা করলাম যে নৌকায় চলে যাই। তো নৌকাতে কিন্তু আমাদের মাঝি 2জন ছিল, আমাদের 2জনের হাজব্যান্ড। আমরা এক্সট্রা কোনো মাঝি হায়ার করি নাই আর কি। তো এই আর কি, আমরা নৌকায় উঠতেছিলাম তখন আমি একটু ভয় পাইতেছিলাম, কারণ আমি একটু হালকা সাঁতার পারি আর আমার যা যে ও একটু সাঁতার পারে না। তার মধ্যে আমাদের হাজব্যান্ডরা তারা চিন্তা বলতেছিল যে আরে তোমরা তো টেনশন করো না, আল্লাহর নাম নিয়ে উঠো, আর এই নৌকাটা ডুববে না, তোমরা আমাদের উপরে ভরসা করো। তো তারপরে কিন্তু আমরা ওদের কথা মতোই উঠে গেলাম নৌকায়। আমার যা ওই এই যে দেখতে পাচ্ছেন, ও কিন্তু আমার ছেলেকে নিয়ে মাত্রই নৌকার দিকে যাচ্ছিল। তো তারপরে নৌকায় আমাদেরকে ওরা নিতে আসতেছিল। এই নৌকাটা যার বাসায়, তার বাসাটা আর একটু অন্যদিকে। তো সেই নৌকাটা ওরা ওখান থেকে নিয়ে এসে আমাদেরকে একটা সেফ জায়গা থেকে উঠিয়েছে আর কি। কারণ নদীতে তো সব জায়গায় পাড় থাকে না, আর যেখানে পাড় থাকে ওই জায়গাটা থেকেই উঠাতে হয় বা উঠতে হয়। আর ওরা তো ছেলে মানুষ, ওরা সব জায়গাতেই মুভ করতে পারে, যাইতে পারে, কিন্তু আমরা তো একটু ভয় পাই, ভীত মানুষ আর কি। তো এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে করে নৌকায় উঠে যাই। উঠে যাওয়ার পরে আমরা চিন্তা করতেছিলাম যে এখান থেকে আমরা দোকানে, মানে নদীর পাশেই দোকান থাকে, তো ওই দোকানগুলো থেকে কিছু কেনাকাটা করব। তো কেনাকাটা করতে গিয়ে দেখি দোকানগুলো অফ, কারণ আমরা এমন টাইমে বের হয়েছিলাম, সেই সময় নদীতে একদমই রোদ। তো ওই টাইমে দোকানপাটগুলো একটু বন্ধ ছিল, খোলা ছিল না। তো নৌকায় যখন উঠলাম, ওঠার পরেই একটু নৌকায় যে পানি উঠে, তো ওই পানিটা ওরা আবার ফেলে দিচ্ছিল, জানি নৌকাটা ইজিলি চলে। তো আমার যখন নৌকাটা ওরা পানি ফালায় তখন একদিকে কাত করে তারপর ফালায়, আর আমি তো ভয়েই শেষ, আর আমার যা তো আরও বেশি ভয় পাইতেছিল। তো ও ভয় পাওয়ার পরে আমিও এদিকে কাত করে দিতেছিলাম যে পানিটা এক কাত না হলে নাকি উঠানো যায় না। তো তারপরে আমি ভয় পাইতেছিলাম জাইনকে নিয়ে। তারপরে দেখতেছিলাম আমার যা আর আমার দেওর, ওরা 2জন সুন্দর নৌকা চালাইতেছিল। আমি তো জাইনকে হ্যান্ডেল করতেছিলাম, কারণ ওকে কন্ট্রোল করা অনেক অনেক টাফ। ও বারবারই বলতেছিল মা আমি পানিতে নামবো, আমি পানিতে পা দিব, আমার পাটা একটু পানিতে দাও। তো তারপরে আমি একটু একটু করে ক্লিপ নিতেছিলাম ভিডিও করার জন্য, কারণ পুরোপুরি ক্লিপ নিতে পারতেছিলাম না, জাইনকে কন্ট্রোল করতে হইতেছিল। তো আমার আর ওর মাঝখানে রেখেছিলাম জাইনের বাবার, কারণ হচ্ছে ভয় পাইতেছিলাম যে ও আমার হাত থেকে না ছিটকে পড়ে যায়। তারপরে সে এতটাই তুত্তু করতেছিল যে আমি আরও ভয় পেতেছিলাম। পরে ওরে আমি একবার কোলে আনি, একবার ওর বাবার কাছে দেই। তো আমি চিন্তা করতেছিলাম না, ওর বাবা যেহেতু এখানে বৈঠা দিয়ে নদীতে মানে যুদ্ধ করতেছে, নৌকা চালাচ্ছে আর কি, তো এই জন্য আমি আবার ভাবতেছিলাম না ওরে আমি ধরে রাখি, টুপ করে না পড়েই যায়, পড়ে গেলে তো একদমই শেষ। তারপরে তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর এদিক থেকে আমরা যে এখানে গিয়েছিলাম এটা আমরা কাউকে জানাই নেই ফার্স্টে, কারণ ফার্স্টে জানাইলেই আমাদের কেউ যাইতে দিত না। তো আমরা চিন্তা করছি যে কেউ যদি জানাই তাহলে তো অবশ্যই যেতে দিবে না। তো এখানে গিয়ে আমার শাশুড়িকে অনেক অনেক মিস করতেছিলাম। তখন আমরা বলতেছিলাম যে আমার শাশুড়িকে ফোন দিতে, যে সে রিকশায় করে এখানে চলে আসুক, আমাদের বাসা থেকে একদমই কাছে জায়গাটা।
তো ভাবতেছিলাম যে ওনার ফোন দিলে উনি যদি আসতো তাহলে আমরা নৌকায় করে তাকে নিতাম, নিয়ে তারপর একটু মজা করতাম। কিন্তু এমন একটা অবস্থা, নৌকাটা বাইসের নৌকা ছিল, ওরা নৌকাটার ভিতরে ভালো করে কাঠ দিয়ে যদি নিয়ে আসতো তাহলে আমাদের বসতে আরও বেশি ইজি হইতো। এমন একটু জায়গায় কাঠ দিছিল, তো ওই কাঠের মধ্যে আমার যারই জায়গা হয় না, আমি কিভাবে বসবো। তো আমি আবার এদিক থেকে নীলের এই সাইড দিয়ে বসতেছিলাম, কারণ একদিকে নাকি বেশি ভার পড়লে নৌকাটা চলতে অনেক কষ্ট হয়। মানে এটা নাকি একটা সিস্টেম আছে যে পেছনের দিকটাতে মানুষ বেশি থাকলে সামনের দিকটা যদি উঁচু হয়ে থাকে তাহলে নাকি নৌকাটা চলে ভালো মতো। আসলে আমরা তো আর নৌকায় অত বেশি মুভ করি নাই, জানি না। আর ওরা তো এখানে গোসল করছে এই নদীতে, ওদের অনেক অনেক স্মৃতি আছে, ওদের গ্রাম এটা, ওরা এই গ্রামে বড় হয়েছে, তো ওরা সব কিছুই জানে। এদিক থেকে এই বৈঠাটাও যখন নিয়ে ওরা এরকম করতেছিল আমার যা, তখন আমার হাজব্যান্ড বলতেছিল এই বৈঠাটা কিন্তু ডুবে যেতে পারে, তো পড়ে গেলে তো ডুবে যাবে। তো বৈঠাটা আবার ফেলেও দেখছে যে ডুবে কিনা, তো তখন দেখলো যে না, আসলে ডুবে না। তো দেখেন এত এত সুন্দর জায়গা, মানে এই জায়গাগুলো দেখে আমি পুরাই মানে মনে হচ্ছিল কি আমরা টাঙ্গুয়ার হাওরে চলে আসছি, মানে একদম হাওরের মতোই, কিন্তু এটা নদী, হাওর না। তো এই দিক থেকে আমাদের এই যে সাইডে দেখতেছেন, এই দিকটায় আমার শ্বশুরের অনেক জমি আছে। তো ওই দিকটাতে আমার দাদা শ্বশুর অনেক জমি জমা রেখে গেছে আর কি। আমার স্বামী তা জানেও না এখন পর্যন্ত, সে ওইখানে কখনোই নাকি যায় নাই। কিন্তু আমি কিভাবে জানলাম, আমাকে আমার শ্বশুর নিয়ে গেছিল, সে দেখাইছে আমাকে ওইখানে নিয়ে যে এগুলো আমাদের জায়গা। তো ওই নদীর ওই পারটাতে হচ্ছে গিয়ে একটা ব্রিজ হচ্ছে, ব্রিজ হওয়ার পর থেকেই আমরা দেখা গেছে যে এখানে যেতে পারবো খুব ইজিলি। দেখেন এই জায়গাটা এত এত সুন্দর, এই জায়গাটাতে আমার খুবই ভালো লাগছে। এখানটায় আমরা গিয়ে কতক্ষণ বসেছিলাম, এখানে কয়েকটি ছবিও তুলছি, আর আমিও বলতেছিলাম আমার যাকে যে ভিডিও শ্যুট করে দাও একটু। ওকে আমি ভিডিও করার জন্য আমার মোবাইলটা আমার ওর কাছে দিছি কিভাবে জানেন, সেইটা তো আপনারা জানেনই না। এখানে আমি বইটার মধ্যে আমার মোবাইলটাকে দিয়ে ওর কাছে আমি পাস করছি, কারণ হচ্ছে এই জায়গাটা দেখেন একদমই ফাঁকা, এখানে কোনো কাঠ বা কিছুই ছিল না। আমি যে ওইখান থেকে আমার যার কাছে আসবো সেটা সম্ভব হচ্ছিল না, কারণ এই নৌকার নিচে যদি পাড়া দিতাম তাহলে কিন্তু ভেঙে যাইতো, ভেঙে গেলে তো আমরা ডুবে যাব। তো আমি তো পাড়া ওখানে দিতে নিছিলাম, তো আমার হাজব্যান্ড আবার বলতেছে তুমি নিচে পাড়া দিলে একদম শেষ, এটা একদম ভেঙে যাবে, আমরা সব একদম নদীর মধ্যে পড়ে যাব। তো এই জায়গাটা একদম পাড়ের মতো, এই জায়গাটা নামাও যেত, কিন্তু আমরা নামি নাই, কারণ আমাদের ড্রেস আপ আনি নাই আমরা কিছুই, ভিজে গেলে তারপরে বাসায় ভিজে ভিজে যাইতে হবে, এটা খুবই দৃষ্টিকটু দেখা যেত, এই জন্য আমরা আর কি ভিজি নাই। তো আমার প্রচণ্ড পরিমাণে ভিজতে মন চাইতেছিল, এখানে এত সুন্দর সুন্দর পাড় আছে সামনে, সেই জায়গাগুলোতে আমার খুবই নামতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমরা নামি নাই। এখানে আমরা অনেকক্ষণ আড্ডা দিছি এখানে বসে, কারণ এই জায়গাটা অনেক মনোরম একদমই, মানে কি বলবো, আপনারা যদি কেউ আসতে চান আমাকে নক করবেন, আমরা এখানে নিয়ে আসবো আপনাদেরকে। দেখেন নৌকার ভিতর কিন্তু ভালো পানি হয়েছে। আমি আবার বলতেছিলাম কি তোমরা নৌকাটা এমনভাবে নাড়াইতেছো আমরা ভয় পাইতেছি, তো পরে একটু অ্যাক্টিংও করছি আর কি, ভয় পাওয়ার অ্যাক্টিং, যতটুকু ভয় পাইছি তার থেকে বেশি অ্যাক্টিং করছি আর কি। তো এই দিকটায় আবার কতগুলো পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছিল, তো তারপর ওরা হাই হ্যালো করতেছিল এখান থেকে। এদিক থেকে জাহিনরে তো আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না, সে প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করতেছিল। আর ওকে আমি বলতেছিলাম যে বাবা তুমি আমার কোলে বসে থাকো, না সে কোলে বসবে না কোনোভাবে, সে হাঁটতে চাচ্ছিল, সে মনে করছিল এটা ওরা ঘর বা এটাতে হাঁটা চলা করা যাবে। জাইন খুবই বোরিং ফিল করতেছিল, কারণ সে চাচ্ছিল যে তার বাবার মতো বৈঠা দিয়ে করবে, মানে নদীতে সে নৌকা চালাবে, কিন্তু এটা তো আর সম্ভব না, কারণ বৈঠাটা যদি ফেলে দেয় তাহলে আরেক যন্ত্রণা। তারপরে একটা ছোট ভাঙা বৈঠা ছিল, আমি বলছি যে আচ্ছা ঠিক আছে এটা তুমিই করো, কিন্তু আমি ওকে কোনোভাবে ভিডিও করতে পারছিলাম না, কারণ ও যেহেতু আমার কোলে আর মোবাইলটা আমার হাতে, সো আমি যতটুকু পারছিলাম ততটুকুই করতেছিলাম। আর দেখেন এত সুন্দর পরিবেশ, মানে আমার মনে হচ্ছিল কি নদীতেই যদি সারাদিন থাকতে পারতাম। আমরা এখানে সারাদিন বলতে অনেকক্ষণই ছিলাম, আমরা 3টা থেকে নদীতে আসছি, 3টা থেকে শুরু করে আমরা 7-8টা পর্যন্ত ছিলাম।
8টা না 9টা জন্য, মানে একদমই রাত হয়ে গেছে। তখন আমাদের এত ভালো লাগতেছিল, মানে সন্ধ্যার পরের প্রকৃতি একরকম আর সন্ধ্যার আগে একরকম। আর জাইন দিক থেকে কান্নাকাটি শুরু করে দিছে। এইখানে সে হচ্ছে গিয়ে চাচ্ছিল নামতে, কিন্তু এটা তো সম্ভব না। আর এই যে দেখেন পাশে যে বাড়িঘরগুলা দেখতেছেন, এগুলো হচ্ছে সরকার করে দিয়েছে। এগুলাতে নাকি সবাই হচ্ছে গিয়ে যারা যারা মানে বাড়িঘর বাসস্থান নাই, এদের জন্য এগুলো করে দিয়েছে। এখানে প্রত্যেকটা ঘরের ভিতরে এক একটা করে ফ্যামিলি থাকে, 2টা করে রুম আর একটা ছোট্ট বারান্দা রুম আছে, আর হচ্ছে বাথরুম আর কিচেন সবকিছুই ঘরের ভিতর। তো ওরা খুবই এনজয় করে এই জায়গায় থেকে, ভালোই আছে ওরা আর কি। আমরা এখানটায় নামতে চেয়েছিলাম, তো তারপর আমরা এখানে নামি নাই। আমরা এসে একদম নেমেছি এমন একটা জায়গায়, যে জায়গাটাতে আমরা দোকানপাট পাবো। কারণ আমরা নৌকায় ওঠার সময় ভেবেছিলাম কিছু কিনে নিয়ে উঠবো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। পরে আমরা নৌকার থেকে এক জায়গায় নেমে তারপরে হচ্ছে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছিলাম, কারণ খালি মুখে তো আর বসে থাকতে ভালো লাগে না, ঠিক আছে। তো এইখানে এই যে হুন্ডার তেলও পাওয়া যায়, যারা হুন্ডায় তেল ভরতে চায়, অনেক সময় বিপদে পড়ে যায়, তখন এই তেল ভরে আর কি। আমি আবার আমার হাজব্যান্ডকে দেখাইতেছিলাম, দেখো দেখো এইগুলা খাইলে ভালো লাগবে মনে হয়। তো এটা হচ্ছে গিয়ে ফান করার জন্য বলেছি। আর আমার ছেলে যা মনে চায় তাই নিতেছিল। সে একটা হজমি পাইছে, সেটা নিচ্ছে। আর আমি তো টেনশনে ছিলাম, এই হজমি খেলে তো তার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। সো ওরে হে হুজমি খাওয়ানো যাবে না। তারপরে সেই হুজমিটা আমাকে যখন দিছে, আমি সুন্দর করে লুকিয়ে রাখছি আমার ব্যাগের মধ্যে, ঠিক আছে। তারপর ওকে একটা দিছি বের করে, ওই একটা খেয়ে আমি ওই যে হজমিটা ওর হাতে, ঠিক আছে, ওখান থেকে আমি নিয়ে গেছি। আর এই যে আমরা একটা বড় পানি কিনছি, ঝালমুড়ি, তারপর হচ্ছে চিপস। এই চিপসটা আমাদের সবারই অনেক পছন্দ। তারপর হচ্ছে কেক, তারপরে হচ্ছে মজু কিনছিলাম। তো এগুলা কিনে নিয়ে আমরা সুন্দর মতো যাচ্ছিলাম। আবার হচ্ছে গিয়ে আমরা স্যালাইনও কিনছিলাম, কারণ এখানে ওরা হচ্ছে ঘামাইতেছিল প্রচণ্ড পরিমাণ। তো ওরা বলতেছে যে তাহলে আমরা একটু স্যালাইনও খাই। আর এদিক থেকে আমার ছেলে ওঠার আগেই হচ্ছে মজুটা ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে তো আবার ওইটাকে উঠাইছে। আমি আর আমার যা এরা 2জন হচ্ছে গিয়ে হাঁটতেছিলাম, আর একটু একটু ফটোশ্যুট করেছি এখানে। তারপরে হচ্ছে গিয়ে আমরা এই খাবারগুলো নিয়ে চলে যাচ্ছিলাম আর কি। আমাদের আজকে ঘোরার প্ল্যানটা ছিল সাডেন করেই। তারপরে আমরা চিন্তা করেছি বাসায় গিয়ে আমরা অনেক অনেক মজা করব, আনন্দ করব। আর ওদের অফিস ছুটি ছিল, তো অফিস ছুটির পরে ওরা বলতেছিল শুক্রবার যেহেতু, তো আমরা শনিবারে চলে যাব। তো এই দিনটা ছিল শুক্রবার, এই দিনটাতে আমরা ভালো মজা করেছি। তারপরে দেখলাম যে শনিবার রবিবার এই দিন কারফিউ জারি করলো। তো ওরা বলতেছিল যে ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু কারফিউ জারি করেছে, আমরাও আবার বললাম যে তাহলে তোমরা থাকো, আমরা আরও মজা করব। তো আমরা এই কয়দিন আর কি, ওরা যখন ছিল আমরা চিন্তা করতেছিলাম বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, এগুলো তো অত বেশি জানতেও পারতেছিলাম না। তাহলে আমরা এখানে আমরা সবাই মিলে মজাই করি, কারণ এত ডিপ্রেশনে থাকা যায় না আসলে। যেহেতু আমরা বের হইতে পারতেছিলাম না, পারবো না, কারণ আমাদের একটা বাচ্চা আছে। আমরা যদি আন্দোলন যাই, এটা আসলে খুবই মানে কি বলবো, এটা আসলে সম্ভব না। আর আমাদের যেতেও দিতেছিল না আমাদের মায়েরা। তো এদিক থেকে আমরা এখানে বাসায় বসে চিন্তা করতেছিলাম যে ডিপ্রেশন থেকে যেন একটু মুক্ত থাকা যায়। তো তারপরে আমরা দেখেন আবার নদীতে উঠছি খাবার দাবার নিয়ে। তারপর ওরা স্যালাইনটা গুললো, ওদের অনেক পানি তৃষ্ণা লাগছিল। তো পরে স্যালাইন গুলে জাইনের জন্য আবার ছোট একটা বোতলের মধ্যে ঢেলে দিছে। আর আমরা এই বড় বোতলটা ধরে ধরে খাইতেছিলাম, খাইতে গেলেই না গায়ের মধ্যে পড়ে যায়। এই বোতলে পানি খাওয়া অনেক অনেক টাফ। দেখেন আপনাদের ভাই কিভাবে বসে আছে সাইডে, আমি তো অনেক ভয় পাইতেছিলাম। এটা কিন্তু অনেক গভীর নদী, মানে এইটা একদমই অনেক অনেক গভীর। তো এটা যখন শুকিয়ে যায় শীতকালে, তখন বোঝা যায় যে এটা কতটা গভীর। এটা তো এখন টইটুম্বুর হয়ে আছে, হ্যাঁ, কিন্তু এখানে শীতের দিনে বোঝা যায় আসলে এটা অনেক গভীর। তো এই যে আমার দেবর, সে হচ্ছে গিয়ে খুব ভিডিও করতেছিল। আমি বলতেছিলাম তুমি একটু এই সাইড দিয়ে ভিডিও নাও, যেন পুরো নৌকাটা দেখা যায়। তো এই নৌকাটা আসলে এই দিন আমাদেরই ছিল সারাদিন। এই নৌকাটার মধ্যে আমরা অনেক 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 মজা করেছি। আর এই দিকে আমরা এসে দেখি কি আরও কত কাপল বসে আছে সাইডে সাইডে, মানে যে জায়গাটাতে আসা যায় আর কি। ওইখানে আবার বাইক নিয়েও আসা যায়, ঠিক আছে, আমাদের বাসা থেকে।
তো ওই বাইক নিয়ে বা রিক্সা নিয়েও আমরা যাই। ওই জায়গাটা হচ্ছে ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে থাকি। এই নৌকার আমরা যেখানে আসি এখন সেই ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, ঠিক আছে, এই ব্রিজ দিয়েও আসা যায়। কিন্তু নৌকায় আসলে আমরা অন্যরকম একটা ফিল পাই, আর ব্রিজে আসলে অন্যরকম একটা ফিল পাই। তো এখানে আমরা প্রায়ই আসি যখন হচ্ছে মেলা হয়, বা গ্রাম অঞ্চলে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেলা হয়, প্রত্যেকটা ইভেন্টেই তারা মেলা করে, এটা তো হিন্দুদের কালচার। তো আমরা মেলাতে যাই মূলত কেনাকাটা করার জন্য। সেখানে অনেক অনেক ছোট ছোট জিনিস হয় উঠে, যেগুলো আমাদের অনেক ভালো লাগে, আবার খাবার দাবার উঠে, তো ওগুলা খেতেও ভালো লাগে, একটা ফাস্টফুড জাতীয় খাবার, আবার হচ্ছে পেঁয়াজু, এইসব খাবারগুলো অনেক ভালো লাগে, ঠিক আছে। তো আপনারা যারা মেলায় আসেন নাই অবশ্যই অবশ্যই আসবেন, আর আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সব ডিটেলস জানিয়ে দিব যে কোথায় আসতে হবে। আর যারা ধামরাইয়ের আশেপাশে আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদের সাথে একদিন ঘুরতেও বের হতে পারি। তো এই হচ্ছে আমাদের সারা দিন লং ডেট। ১-১.৫ ঘন্টা ওরা কিন্তু নৌকাটাকে এইভাবে রান করেছিল। তো রান করার পরে আমরা এমন একটা জায়গায় এসেছিলাম, এখানে অনেকক্ষণ মজা করে তারপরে চিন্তা করলাম যে আমাদের এখন বাড়ির দিকে আবার যাওয়া উচিত, কারণ ১-১.৫ ঘন্টা আবারও নৌকাটা চালিয়ে চালিয়ে যেতে হবে ওই পাশে। তারপরে আমরা আবারও ব্যাক করতেছিলাম এই টাইমে। তো এখানে আমরা ব্যাক করতে করতে আমার তো নৌকাটা ও কি করে মাঝপথে এসে এইরকম পানি ফালাইতেছিল। তো এর মধ্যে বারবার নৌকাটা এরকম বাঁকা করে, আর আমি তো ভয় পাই আর চিল্লানি মারি। তো তারপর বলতেছে আরে কিছুই হবে না, দেখো না আমি সাইড দিয়ে এখানে আসছি। তো আমি আবার জাইনকে নিয়ে একটু নৌকায় ভিডিও করতেছিলাম যে ভিডিও করা যায় কি না। তো সে তো কোনোভাবেই আমার ভিডিওতে আসতে চায় না, সে চাইতেছিল যে এখানে হাঁটবে এই নৌকাতে, এই দিক দিয়ে ওদিকে যাবে। তো এটাও কিছু সম্ভব বলেন? এই এত বড় নৌকাটার মধ্যে মাঝখানে ওরকম জায়গাও নাই। তো ওরে যদি ছেড়ে দেই ও তো একদম পড়ে যাবে, তারপরে তো একদমই আমি শেষ হয়ে যাব। তো ওরে সুন্দর মতো সেভ রাখার জন্য ওকে আমার অনেক বকাও দিতে হয়েছে এদিন, ও কান্নাও করছে অনেকবার, কারণ ও কোনোভাবেই শুনতেছিল না আমার কোনো কথা। ও খালি ওদিকে যেতে চায়, আমি চাচির কাছে যাব, চাচুর কাছে যাব, এরকম চিন্তা করতেছিল। তো তারপরে ওকে খাবার দাবার দিয়ে আমি কোনো রকম আটকায় রাখছি আমার পেছনে। আর এদিক থেকে আমি আমার যার সাথে কি যেন কথা বলতেছিলাম, প্যাচালের কথা। এই সাইড দিয়ে এত সুন্দর লাগতেছিল পাড়ে যে বাড়িগুলা। এইখানে এসে আমরা ভাবছি একদিন সুইমিং করব, এখানে এসে আমরা একদিন গোসল করব, যেন আমাদের এই এই আমার একটা শখ আছে আমার এই নদীতে গোসল করার। কিন্তু আমি নদীতে কখনোই গোসল করি নাই, আমার অনেক ভয় লাগে এই জন্য। কিন্তু পাড় যেখানে সেখানে হয়তো গোসল করতে পারবো, যে জায়গাটায় উঁচা উঁচা জায়গা, কারণ নদীর ভিতর তো যাইতে পারবো না, এরকম এত বড় নদীতে আমি ভয়েই মরে যাব। কিন্তু এক সাইড দিয়ে হয়তো আমি এই করবো। তো এদিক থেকে আমাদের পানি শেষ হয়ে গেছিল, পরে আমরা কি করলাম, পাশের একটা বাসায় আমার দেওর উঠলো, উঠার পরে পানি নিয়ে আসলো। ওনারা আবার সুন্দর করে টিউবওয়েল চাপতে হবে দেখে ওদের মোটরটা মানে ছেড়ে দিছিল। মোটরটা ছাড়ার পরেই না পানিগুলো এত ঠান্ডা ছিল যে মানে অনেক মজা লাগতেছিল এই পানিগুলা খেয়ে, অনেক ঠান্ডা পানি। আর এই যে দেখেন একটা সুন্দর বাড়ি, এই বাড়িটাই নদীর মধ্যে থেকেই দেখা যাচ্ছিল। আমার জামাইয়ের অবস্থা দেখেন, সে হচ্ছে কি এই কোনায় শুয়ে আছে, আমি তো ভয়ে শেষ, বলতেছি তোমার এরকম অবস্থা, তুমি শুয়ে আছো যে যদি পড়ে যাই তাহলে তো একবারে শেষ। আবার আমার ছেলেটার বুকের উপরে নিয়েও শুয়েছিল একবার। তো এর মধ্যে আমি আবার বলতেছি যে আমরা একটু ভিডিও করি, কারণ এইটা সন্ধ্যার দিকে, এই টাইমটা কিন্তু 6টা বেজে গেছিল। তো একদমই অন্ধকার অন্ধকার। এই যে দেখেন কি সুন্দর একটা প্রকৃতি, মানে এত ভালো লাগতেছিল আকাশটা তখন। আমি এমনভাবে ঘুরাইতেছিলাম মোবাইলটা যে মোবাইলে যারা দেখবে এই আকাশ তারা সবাই ফিদা হয়ে যাবে, এত এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই আর কি দেখেন আমার ছেলেটাকে নিয়ে কিভাবে বুকের উপরে রেখে সে শুয়ে আছে, আর এমন একটা জায়গায়, চিকুন একটা জায়গায় সে শুয়ে আছে। তো আমি ওর বোকা দিতেছিলাম যে উঠো উঠো, আমার ছেলের দাও আমার কাছে, তুমি পড়লে পড়ো, কারণ তুমি পড়লে উঠতে পারবা, আর ওকে নিয়ে কিভাবে উঠবা। তো আমি তো ভয়ে শেষ, তারপর আবার ভিডিও করতেছিলাম ভয়ে ভয়ে। আমি চিন্তা করতেছি যাক তুমি শুইছো যখন, তাহলে একটু ভয়ে ভয়ে আমি ভিডিও করি, আর এদিক থেকে নৌকাটা নড়লেই ও পড়ে যাবে। তারপরে যাই হোক সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে আমি বিস্কিট, চা,
তারপর হচ্ছে আমাদের বাসার পাশে আবার ফুচকা আছে, সেই ফুচকা নিয়ে এসেছিল আমার যা খাবে এই জন্য। তারপরে হচ্ছে আমার শাশুড়িও একটু পছন্দ করে ফুচকাটা, তো বাসায় এনে তারপর বানাচ্ছিল। তো আমি পরে বললাম যে ঠিক আছে তাহলে ফুচকা আগে খাও, তারপরে বিস্কিট চা এগুলো খাবা। তারপর হচ্ছে ফুচকাটা বানাচ্ছিল আমার যাই বানাচ্ছিল, আর এদিক থেকে আমি চা বসিয়ে দিছি চুলায়। চা বসানোর পরে সেই চাটা এত এত সুন্দর কালার হয়েছে। তারপরে আমি চিন্তা করতেছিলাম এই চাটা কখন খাবো, আমি বিস্কিট দিয়ে চা অনেক বেশি পছন্দ করি। তো তারপরে চাটাও মোটামুটি হয়ে গেছে। এরপরে ওরা আবার কি করলো, বাইরে থেকে গিয়ে একটা 7 আপ মজু নিয়ে আসলো, আবার মুড়ি বানিয়ে খাবে তারা। তো তারপরে চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে মুড়ি যখন বানাই খাওয়া, তাহলে চানাচুর আছে ঘরে, মুড়ি বানাই। তারপরে ওরা হচ্ছে বুট কিনে এনেছিল, আমার ঘরে কিন্তু বুটও ছিল। তো আমি চিন্তা করছিলাম যে বুট তাহলে বাগার দিব নে, তারপরে আমরা খাবো না। এখন সে কি করলো, দুই ভাই মিলে যাইয়া বুট কিনে নিয়ে আসছে। তারপরে আমি বললাম যে বুট কেন কিনে নিয়ে আসছো, আমার ঘরেই আছে, আমি বানিয়ে দিতাম। পরে বলতেছে না না তোমার এত কষ্ট করার দরকার নেই। তো আমি ভাবলাম যে যাক, তারা দুজন যেহেতু আমার কষ্টটা একটু লাঘব করতে চাইলো, তাহলে তো সেটা ভালোই। তো তারপরে আবার এই যে ঘূর্ণি, ঘূর্ণি না এটা ছিল আবার ফুচকার, সেটা আবার দিয়ে দিছিল এটার মধ্যে। তো এই মুড়িটা এত এত টেস্ট হয়েছিল, মানে লেবু, ছোলা, মুড়ি, তারপরে বুট, চানাচুর সব কিছু দিছিল। তারপরে এটা কিন্তু আমার দেবর সে মাখাচ্ছিল, তারপরে হইতেছে গিয়ে আমাদেরকে আবার সবাই দিবে, ঠিক আছে। তো এর মধ্যে আবার মুড়িও দিয়ে দিবে। আমরা বলতেছিলাম অল্প মুড়ি মাখাও, কারণ এত মুড়ি তো আর খাওয়া সম্ভব না, কারণ অনেক কিছু খাচ্ছি। আর নৌকায় বসে তো খাইলামই কত কিছু, তার মধ্যে বাসায় এসে সাথে সাথে আমি আবার এইসব রেডি করতেছিলাম যে কি খাবো কি খাবো, কারণ বাইরে ঘুরতে গেলেও ক্ষুধা লাগে, ঘরে আসলেও ক্ষুধা লাগে। তারপরে আমি ভেবেছিলাম আবার নুডলস রান্না করব, ওরা আবার মানা করলো যে না নুডলস কিছু রান্না করা লাগবে না, এগুলা খেলে আমাদের পেট ভরে যাবে। ভাতও রান্না করছিলাম এক গাঁটটি, সেগুলি আর খাওয়া হয় নাই লাস্ট পর্যন্ত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমরা সারাদিনে এই কাজগুলোই করেছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।